আমাদের সেই ব্লাশ বলচিত্রা এক্সপ্রেস ট্রেন আসতেছে, যেটা লোকোমোটিভ হচ্ছে 66 সিরিজের এবং আমেরিকান লোকোমোটিভ। জাস্ট দেখুন, আর আম্মা হচ্ছে আমার ব্যাগের ভিতরে এরকম চাউলের রুটি আর সেই সাথে এই যে হাঁসের মাংস পাঠাইছে, এখন এটাই হচ্ছে খাবো। হাসতেছে দেখুন, বাহ কি অবস্থা, ভালো। কোথায় যাওয়া হচ্ছে? এই ট্রেনের কোচ হচ্ছে টোটাল এখন 8টা, আগে ছিল 13টা 14টা, বাট কাটতে কাটতে এখন 8টায় এসে ঠেকছে আর কি, মানে একদম ছোট হয়ে গেছে। কত বছর? মানে জৈবন এই ট্রেনই শেষ সব। আমার 30 বছর। 30 বছর ক্রসিং এ আছে, আর ঠিক ওপাশ থেকেই সিল্ক সিটি আসতেছে রাজশাহী ট্রেন। দেখেন শুধু 66 সিরিজের লোকোমোটিভ। অনেকে ভাবে যে চাকাতে হয়তো পাম্প টাম দেওয়া হয়, কিন্তু না, এই যে এটা হচ্ছে আপনার চাকা, যেটা হচ্ছে স্টিলের, মানে লোহা স্টিল মানে মিশ্রিত আর কি। এরপরে এটা এমনভাবে বানানো হয়েছে যে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, যে ছিটকে যায় না। সো ওয়েলকাম বাংলাদেশ অ্যান্ড গাইজ, দীর্ঘ 3 মাস ভ্রমণ করার পরে অবশেষে নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমি সেই বাংলাদেশে। যাই হোক, এই ভিডিওতে আজকে দেখাবো আমাদের আলমডাঙ্গা থেকে একদম ঢাকা ভ্রমণ, তাও আবার চিত্রা এক্সপ্রেস ট্রেন। ফাইনালি এখন আমাদের সেই ব্লাশ বলচিত্রা এক্সপ্রেস ট্রেন আসতেছে, যেটা লোকোমোটিভ হচ্ছে 66 সিরিজের এবং আমেরিকান লোকোমোটিভ। জাস্ট দেখুন ভাই রে ভাই, এবং দীর্ঘদিন পরে আমি এই রুটে ট্রেন ভ্রমণ করব। আর আমার সর্বপ্রথম আন্তনগর যে ট্রেনটা ছিল বাংলাদেশে ভ্রমণ করেছিলাম, সেটা হচ্ছে এই ট্রেন। তখন এর কোচ ছিল হচ্ছে এইচবি, মানে ইন্ডিয়ান কোচ। খ বগি ট্রেন কিন্তু ছেড়ে দিছে। ভাই ভাই ভাই, কোনটা ভাই? এইটা। সো ফাইনালি ওকে, টাটা টাটা। তো ও হচ্ছে আসছিল আমার সাথে দেখা করার জন্য। আর এই যে ঠিক 12টা 10 মিনিটে আমরা এক্সিট হচ্ছি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে। তবে একটা কথা বলি, যে যখন ব্রিটিশরা প্রথম রেল লাইন তৈরি করে আপনার হচ্ছে 1962 সালে, মানে আমাদের এইদিকে গেদে, মানে রানাঘাট হয়ে গেদে, এরপরে হচ্ছে এই যে আলমডাঙ্গা হয়ে আপনার প্রথম স্টেশন ছিল জগতী স্টেশন, যেটা কুষ্টিয়ার। তো ঠিক সেই জগতী স্টেশনের উপর দিয়েই আমাদেরকে যেতে হবে। আমরা হচ্ছে এইবার সিট কাটছি। কি অবস্থা, ভালো? কি চা বেচতেছেন মামা? তো এখানে দেখেন আমার মামা চা বিক্রি করতেছে। কি অবস্থা, ভালো? নাম্বার 25, 26, 27, 28 এটা। তো দেখেন যে আমাদের কেবিনগুলো কেমন। বাংলাদেশের এখানে হচ্ছে টি টেবিল আছে চা খাওয়ার জন্য বা খাবার দাবার খাওয়ার জন্য। তো আমি হচ্ছে দীর্ঘ অনেক দিন পরে এই রুটে আবার চিত্রা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করতেছি। আসলে এই ট্রেনটা অনেক জনপ্রিয় ছিল। এরপরে যখন পদ্মা সেতু হয়, আমরা তো হচ্ছে ঘুরে ঘুরে যাইতাম, এই অঞ্চলের মানুষজন সবাই হচ্ছে যমুনা হয়ে যাইতাম, এই কারণে অনেক লেট হইতো। তো এরপরে পদ্মা সেতু হওয়ার পরে বেনাপোল এক্সপ্রেস আর হচ্ছে আপনার সুন্দরবন এক্সপ্রেস পদ্মা সেতু দিয়ে যাওয়া শুরু করলো। তো এই ট্রেনে এখন ওইভাবে জনপ্রিয়তা মানে হারাই ফেলছে, যেহেতু এখন কুষ্টিয়া থেকে 4 ঘন্টায় আপনি ঢাকায় যাইতে পারবেন, বাট এই ট্রেনে 6-7 ঘন্টা লাগে। তারপরেও এই ট্রেনটা আমাদের কাছে অনেক প্রিয়। এবং এখানে দিনের বেলায় 8 জন বসে, ওইদিকে 4 জন, এইদিকে 4 জন, আর রাতের বেলায় হচ্ছে 4 জন বসে, মানে শুয়ে শুয়ে যায়, স্লিপার হিসাবে বিক্রি হয়। ট্রেনের ভাড়া নিয়েছে আলমডাঙ্গা থেকে ঢাকা হচ্ছে আপনার 1130 টাকা, মানে ভ্যাট সহ এই সিটের। আর এটা হচ্ছে আমাদের টিকিট। আপনারা কাউন্টার থেকেও টিকিট কাটতে পারবেন, অথবা অনলাইনে রেল সেবা থেকে ওখানে আপনার এনআইডি কার্ড দিয়ে টিকিট কাটতে পারবেন। ওকে, আমরা যাই সামনে হচ্ছে কুষ্টিয়া, ভেড়ামারা, এরপরে মানে এদিক দিয়ে যাব আর কি। তো সব স্টেশনগুলোই আপনাদেরকে দেখাবো। থেকে 2টা লাইন ভাগ হয়ে গেল, একটা চলে গেছে কুষ্টিয়া হয়ে ঢাকা পদ্মা সেতু, আর এটা হয়ে গেছে আপনার ভেড়ামারা হয়ে একদম যে যমুনা সেতু। তো এই যে দেখেন, ঠিক এইখান থেকে 2টা লাইন ভাগ হয়ে গেছে। আমরা একটু নেমে দেখাই স্টেশনটা। এই যে এইটা হচ্ছে পুরাদা স্টেশন, এবং এখানেও কিন্তু অনেক ক্রাউড হয়। ট্রেনটা দেখেন একদম বাঁকা হয়ে গেছে। তো বিশেষ করে এই স্টেশনটা আমার কাছে দারুণ লাগে, কারণ বিশাল বড় স্টেশনটা করা হয়েছে, এবং বাংলাদেশে কয়েকটা বড় স্টেশনের ভিতরে এটা একটা। এবং আমার কাছে বিশেষ করে এটা খুবই ভালো লাগে এই স্টেশনটা দেখতে। সেই সাথে আজকের ওয়েদারটা কিন্তু দেখার মতো। শুধু দেখুন যে মিরপুর স্টেশনটা আমার খুবই প্রিয় এবং পরিচিত একটা স্টেশন, যে এত সুন্দর গ্রিন ভিউ ভাই।
এবং কাঁঠাল ধরছে প্রতিটা গাছেই। এটা শুধু বাংলাদেশেই পাবেন এরকম চিত্র। ও তো আমরা একটু নেমে দেখাই আপনাদের যে প্রতিটা গাছেই কিন্তু এরকম কাঁঠাল ধরছে। কি মামা ভালো? হ্যাঁ আমার মামা দেখতেছে, দেখেন যে কাঁঠালগুলো এবং পুরো লাইন ধরে কিন্তু। আমরা যাচ্ছি একটু লোকোমোটিভের দিকে। কি অবস্থা ভাই? ভালো? এই তো ওয়েলকাম মিরপুর। আর এখান থেকে কিন্তু শোভন চেয়ার, আর শোভন চেয়ারগুলোতে কিন্তু অনেক ভিড়। একদম সামনের দিকে যাব, আর শুধু দেখুন যে এরকম লাল সবুজের ট্রেন, সেই সাথে সবুজ তৃণভূমি। কোথায় যাওয়া হবে? ওই স্টেশনের নাম মনসুর আলী কেন? আমি তো জানি না ভাই, ট্রেনে এত ভিড়। এত ভিড় হচ্ছে, কোনো সিট পাওয়া যায় না, কিছু না, খুব কষ্টে যেদিনই যাই 7 মাস বাইরে তো আসা করছি এরকমই এই দাঁড়াই এই দাঁড়াই সিট পাই, সিট পান না? কিন্তু তারপরও লস যাবে। হ্যাঁ, তো আমাদের দেশের আর একটা নিয়ম করা উচিত। আমি দেখছি অন্যান্য দেশে হচ্ছে আপনার জেনারেল কোচ থাকে প্রতিটা ট্রেনে, মানে যারা হচ্ছে যে দাঁড়ায় যায় ওদের জন্য একটা আলাদা 2টা কোচ থাকে। যারা মানে দূর পাল্লায় না যেমন যায় না, যেমন ধরেন খুলনা থেকে ঢাকায় আমরা যাই, আমাদের জন্য আলাদা কোচ। আর যারা লোকাল যাতায়াত করে তাদের জন্য জেনারেল কোচ থাকবে। তারা ইনস্ট্যান্ট টিকিট কেটে দাঁড়ায় বা বসে যাবে। কিন্তু বাংলাদেশে ওই সিস্টেমটা নাই। আমাদের উচিত ট্রেনগুলোতে আরও 2টা এক্সট্রা কোচ লাগানো, যেটা জেনারেল মানে সর্বসাধারণের জন্য উন্মুক্ত। ভেড়ামারায় এত পরিমাণের মানুষ ওয়েট করছে ট্রেনের জন্য। শুধু মানুষ দেখুন। দাঁড়াবে অনেক। ওয়েলকাম কুষ্টিয়া ভেড়ামারা। তো আমরা ভেড়ামারায় নামলাম। এই যে স্টেশনটা দেখেন শুধু। এবং যখন হচ্ছে আপনার সুন্দরবন বা বেনাপুল এক্সপ্রেস ট্রেন পদ্মা সেতু দিয়ে চলাচল শুরু করছে, তখন ভেড়ামারার মানুষ কিন্তু অনেক প্রতিবাদ জানাইছিল যে তারা হচ্ছে এই ট্রেনটাকে অনেক ভালোবাসে বা এই ট্রেনটা এই রুট দিয়ে চলবে, অনেক জনপ্রিয় ছিল। বাট পরে এটা অনেক আন্দোলনের পরেও হচ্ছে পদ্মা সেতু দিয়েই যাওয়া আসা করে। তবে এই ট্রেনটা শুধু সিট্রো এক্সপ্রেস ট্রেনটাই এই লাইনে। তো এখন অনেকেই নেমে পড়তেছে, আর ওরা সব খুলনা থেকে আসলো। আস্তে আস্তে আমাদের ট্রেন ছেড়ে দিছে, তোলেন সমস্যা নাই, আমি দৌড়াই ধরবো। ওকে আল্লাহ হাফেজ। তো আমাদের ট্রেন ছেড়ে দিছে। তবে একটা জিনিস দেখেন যে একটা ট্রেনে ওঠার জন্য কি পরিমাণের গ্যাপ ভাই। তো যে কোনো বয়স্ক মানুষ বা ছোট বাচ্চা উঠতে গেলেই পড়ে যাবে। সন্তানকে যে বেসিক যে শিক্ষাটা দেওয়া উচিত আমরা কিন্তু সেটা দিই না। যেমন আপনার সন্তানকে প্রথম শিক্ষা দিবেন হচ্ছে পরিবারের সাথে সে কীভাবে চলবে, কি ব্যবহার করবে। এরপরে শিক্ষা দেবেন সে রাস্তা কিভাবে পারাপার হবে, রাস্তায় কিভাবে চলবে। এরপরে শিক্ষা দিতে হবে যে সে ময়লা আবর্জনা কোথায় ফেলবে, ট্রেনে কিভাবে উঠবে, কিভাবে নামবে। বাট আমরা দেখেন যে এত ভালো ভালো স্টুডেন্ট রেল অ্যাক্সিডেন্টে মারা যায়, বাস অ্যাক্সিডেন্টে মারা যায়, পানিতে সাঁতার কাটতে যেয়ে মারা যায়। তো এই বেসিকগুলো আমাদেরকে শেখানো উচিত, আমাদের মা বাবাদের কিন্তু অবগত হওয়া উচিত। আপনার বাংলাদেশের বাইরে প্রতিটা দেশেই তার বাবা মা তার সন্তানকে প্রথমে সুইমিং শেখায়, সাঁতার কাটা। আর আমরা নদীমাতৃক দেশের মানুষ ভাই, আমরা সাঁতার জানি না। তো আমাদের 3 ভাগই হচ্ছে পানি, নদী, সাগর। তো এগুলো অবশ্যই শেখাবেন, ট্রেনে কীভাবে উঠতে হয়, নামতে হয়, বা ট্রেন রানিং অবস্থায় কীভাবে নামতে হয়। তো যাই হোক, আমরা হচ্ছে ভেড়ামারা থেকে রওনা দিলাম। তো ভাই অনেক দিন পরে ট্রেন ভ্রমণ করতেছি, তো একটা অন্যরকম মানে ভিতরে হ্যাপিনেস কাজ করতেছে, মানে খুবই উৎফুল্ল, মানে দৌড়াদৌড়ি, যে একটা উত্তেজনা, একটা ভাব। ওকে, আমরা হচ্ছে এখন আছি কেবিনে। তো পুরো ট্রেনটা আপনাদেরকে দেখাবো, যে কেবিনটা দেখেন যে এরকম। আর এটা হচ্ছে আজকে দুপুরের খাবার মামা। হ্যাঁ, মোরগ পোলাও। আর এখানে চিপস বিক্রি করতেছে আমার মামা। বাহ। তো কেবিনগুলো দেখেন, এটা কিন্তু হচ্ছে চাইনিজ কোচ, যার কারণে খুবই দেখতে সুন্দর, চমৎকার। তবে আগে ছিল হচ্ছে এইচবি ইন্ডিয়ান, এরপরে পিটি ইনকাম। তো এটার গ্লাস দেখেন যে কি হোয়াইট। তো আপনাদের সব দেখাই পুরো ট্রেনটা। যে এই ট্রেনে একসময় 13-14টা কোচ চলতো, বাট এখন চলতেছে মাত্র 8। তো এটা হচ্ছে সিনিকা, মানে কেবিনের পাশেই এসি চেয়ার। এটার ভাড়া হচ্ছে 1300, খুলনা থেকে ঢাকা। আমি এটা একটু দেখাই ট্রেনটা, যে আপনার 3/2
এবং ভাই এই ট্রেনের কোচ হচ্ছে টোটাল এখন 8টা, আগে ছিল 13টা 14টা, বাট কাটতে কাটতে এখন 8টায় এসে ঠেকছে আর কি। আমরা চাইতেই পারছি না যে এত ভিড়। মামা কি অবস্থা, কি অবস্থা, ভালো? যাওয়া যাবে না? যাবে। এত ভিড় আসলে আর যাওয়ার কোনো ওয়েই নাই। তো এখানেই হচ্ছে আমাদের ই করতে হবে, এটা হচ্ছে ওয়াশরুম। আমাদের ওয়াশরুমগুলোও কিন্তু অনেক সুন্দর, সব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে হচ্ছে বেসিন আছে, এখানে মিরর আছে, আপনার টিস্যুর ব্যবস্থা আছে, কিন্তু টিস্যু নাই, বাট কমোডগুলো কিন্তু অনেক পরিষ্কার। এখানে হচ্ছে স্প্রে আছে এবং পানি কিন্তু সব সময় পাবেন, এরকম পানির ব্যবস্থা। আপনি চাইলে বদনা এটাও ইউজ করতে পারেন। কাকা কি সুন্দর হাসতেছে দেখুন, বাহ! কি অবস্থা, ভালো? কোথায় যাওয়া হচ্ছে? আমি যাবো নাটকে। একটু হাই বলে দেন। নাটোরের মানুষ? ভাই আমি নাটোরে যাই নাই। আব্দুলপুর। হ্যাঁ, আব্দুলপুর। আব্দুলপুর, ওকে। তো আমি একটু ভিতরটা দেখাই যে কি পরিমাণে ক্রাউড, দেখি ভাইয়া। তো জাস্ট দেখেন যে এটা হচ্ছে শোভন চেয়ার, মানে এই শোভন চেয়ারের ভাড়া হচ্ছে 630 টাকার মতো এরকম, বাট অনেক ক্রাউড। কি অবস্থা, ভালো? কোথায়? থ্যাংক ইউ। আপনার মানুষ, বাহ! ও সাতক্ষীরা। শোভন চেয়ার, যেহেতু এটা চাইনা কোচ, মানে অনেক ওয়াইড। দেখেন শুধু যে দুই পাশটা কি ওয়াইড লাগতেছে। অন্যান্য ট্রেন মনে হয় যে অনেক সরু, আর এই পাশে 3, এই পাশে 2, এবং লাগেজ রাখার জন্য এরকম পর্যাপ্ত স্পেস আছে। আর প্রতিটা সিটের মাথায় কিন্তু ফ্যান আছে, এবং এই ট্রেনে কিন্তু সিসি ক্যামেরাও আছে। দেখি কাকা একটু সাইড দেন, চলে যাই। আর এটা হচ্ছে মাঝখানে যেটা টি টেবিল, দেখি কাকা। বাট অনেক ট্রেনের ক্যান্টিনে যাচ্ছি, এই ট্রেনের ক্যান্টিন একদম পিছনে। তো যাওয়ার পথেই সবাই বসে আছে। তো এটা হচ্ছে লাস্ট কোচ একদম, বাট এখন কিন্তু একটু ফাঁকা। আসসালামু আলাইকুম মামা, চা হবে? 2টা দেন চা। চা খাবো, চা, রং চা। তো ঠিক এখানেই চা বানানো হয়। কি সুন্দর পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ঠান্ডা আছে? ঠান্ডা ঠান্ডা আমার কাছে নাই, বেচতেছে। ও আচ্ছা, মানে ওইদিকে বেচতে গেছে। আমরা তাও ক্যান্টিনে আসছি, কারণ ক্যান্টিনে খাওয়ার মজাই একটা আলাদা ভাই। নিজে দেখবো কিভাবে চাটা বানাচ্ছে, এরপরে সেই চাটা চুমুক দিব, অসাধারণ। কত বছর ধরে চাকরি করা হয়? আমি মেলা 20-25 20-25? ভাই রে ভাই, তো আমার কাকা কিন্তু 20-25 বছর ধরে এই ট্রেনে চাকরি করেন। রং চা এই ট্রেনে আমার কাকা কি সুন্দরভাবে বানাই দিছে, বাট অনেক গরম ভাই। আর ট্রেন জার্নির সাথে চা এবং এরকম প্রকৃতি ভাই, যে আমার দেশ কত সুন্দর, সেই সাথে ট্রেন ভ্রমণ। ওরে সেই টেস্ট ভাই, যে ট্রেনে এরকম চা খাইলাম। তো এই পাশে কিন্তু সব ধানের জমি, পদ্মা নদীর উপরে। আর এই যে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো যখন পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল, তখন কিন্তু এই হাকিম ব্রিজটা ভেঙে গেছিল, এরপরে পুনরায় আবার মেরামত করা হয়েছে। তবে আমাদের প্রাউডের যে বিষয়টা, সেটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খুব শীঘ্রই চালু হয়ে যাবে। এরপরে আমরা কিন্তু লোডশেডিং মুক্ত হব বাংলাদেশ। ওই যে দেখা যায়, ভাই রে ভাই, নদীমাতৃক আমার এই বাংলাদেশ কত সুন্দর, কত অপরূপ। তো এইখান থেকে দেখেন শুধু কি সুন্দর দেখা যায়। টোটাল হচ্ছে 4টা প্ল্যাটফর্ম, 1 ঈশ্বরদী জংশনটা কি সুন্দর দেখুন। তো এখানে হচ্ছে পাশাপাশি 2টা ট্রেন। এখানে ট্রেন 10 মিনিট দাঁড়াবে। তো দেখেন যে কত মানুষ এখানে। রানিং ট্রেন থেকে নামলে পড়ে যাবো তো। ও, আমরা একদম সামনের দিকে চলে গেলাম। এখানে আবার হুইসেল দিচ্ছে। তো এখনই নামবো এখানে।
তো ভালো? ওয়েলকাম ঈশ্বরদী। কি সর্দি বাসা? বাহ, নামুক মানুষ নাম। ভাই তো ইয়েতে ঘরের না, এই যে হ্যাঁ 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 হ্যাঁ। তো এখন কিন্তু অনেকেই নামতেছে ঈশ্বরদীতে। ও মামা একদম মাথাল নিয়ে দেখেন আমাদের গ্রাম বাংলার মানুষ। কি অবস্থা, ভালো? তো একটু লোকোমোটিভটা দেখাই আপনাদের, যে 66 সিরিজের লোকোমোটিভগুলো মানে আমেরিকান, এগুলো আপনার 120 স্পিডে চলতে পারে। তবে আমাদের রেল লাইনের যে কন্ডিশন সেই হিসাবে এখন অ্যাভারেজ কত 100 চলে, এরকম একটা ব্যাপার। তো এটা হচ্ছে লোকোমোটিভ 66 সিরিজের। তো জয়েন্টটা দেখাই, যে দেখেন কি অবস্থা, ভালো? এ নাম কি? ও জুনাইদ, লোকো পাইলট। বাহ, আমাদের লোকো পাইলট, এটা টাকা দিয়ে দেন। তো এই যে এটা হচ্ছে একদম সামনে থেকে। আর এখানে হচ্ছে প্যান্টিকার মানে খাবার গাড়ি। এটা কিন্তু মামুর বেটার শহর রাজশাহী চলে যাচ্ছে ভাই। রাজশাহী যাওয়ার অনেক ইচ্ছা আছে, যেহেতু আমি চাঁপাইনবাবগঞ্জে কখনো যাই নাই। তো এটা হচ্ছে লোকাল ট্রেন, যেটা হচ্ছে রাজশাহী থেকে গবরা 784 মানে ট্রেন নাম্বার। ঈশ্বরদী স্টেশনটা কিন্তু অনেক বড় একটা স্টেশন, এবং এখানে দেখেন সব লিচু বিক্রি করতেছে, মানে গাছের লিচু। এটা কত করে মামা? 300 টাকা। এটা কি এখানকার? ঈশ্বরদী জয়নগর বাহ, লিচু। লিচু বিখ্যাত কোন জেলার? পাবনা জেলা। পাবনা না? তারপরে দিনাজপুর। বাহ, দেখেন যে উনার গাছের লিচু বিক্রি করতেছে ট্রেনে। যাক, বিক্রি হচ্ছে একদম মোটামুটি। তো ঠিক। এখন এখানে অনেকে খাওয়া দাওয়া করতেছে, দেখেন সবাই কিন্তু লিচু ফল ফ্রুট এগুলো বিক্রি করতে। মামা কত এটা? মাত্র 250? সব বিক্রি হয়ে গেছে? গাছের নাকি কিনা? কিনা গাছের। 200 দিব, 200। মামা হচ্ছে আচ্ছা, মানে ঈশ্বরদী এসে দেখলাম যে প্রচুর পরিমাণে লিচু বিক্রি করা হচ্ছে ট্রেনের যাত্রীদের কাছে, যেহেতু গাছের লিচু। কি বাসায় নিয়ে যাবেন? তা আগে বললেন না, আমাদের ওখান থেকে দিতাম। 200 মামা? না মা, বিশ্বাস করে 240। আপনার বাসা কোথায়? এই কাছারি পাড়া। তাহলে আমরা তো একই লোক নাকি? 200। না মামা, এই যে আপনার ভিডিও করতেছি মামা। আমার ভিডিও বহুত লোক করে। তো মামা শেষ লিচুগুলো আমরাই কিনে নিলাম, নিবে? এখন হচ্ছে 2টা বাজে, আর আমার আম্মা হচ্ছে আমার ব্যাগের ভিতরে এরকম চাউলের রুটি আর সেই সাথে এই যে হাঁসের মাংস পাঠাইছে। এখন এটাই হচ্ছে খাবো। তো আসলে ট্রেনের যে খাবারগুলো এগুলোও কিন্তু আগের থেকে মান অনেক উন্নতি করছে। আপনারা এগুলোও খাইতে পারেন, অথবা বাসায় থেকে যখন ট্রেনে ভ্রমণ করবেন বাসায় থেকে আলু ভাজি বা হচ্ছে রুটি এগুলো বাসায় থেকে করে এরপরে ট্রেনেও কিন্তু খাইতে পারেন। আমি যখন বাইরে ভ্রমণ করছিলাম সৌদি আরব, আমার লাস্ট ভ্রমণ ছিল, ওদের যে মেয়েগুলোকে দেখছি যখন বুলেট ট্রেনে ভ্রমণ করতো, বাসায় থেকেই আপনি সব খ্যাপসা খাবার এগুলো ট্রেনে ওরা খাওয়া দাওয়া করতো। বাট আমাদের ওই কালচারটা নাই। আমরা বাসায় থেকে হয়তো লজ্জা পাই বা ভাবি যে মানুষ কি ভাববে। বাট আমি অন্যান্য দেশে এগুলো দেখছি, ইন্ডিয়াতেও সেম। ওরা হচ্ছে বাসায় থেকে ভাত তরকারি এগুলো ক্যারি করতো, এরপরে স্টেশনে মানে যে ট্রেনে ভ্রমণ করার সময় খাইতো। তো ওকে, এইটা হচ্ছে চাউলের রুটি। এটা চাউলের না? আর হাঁসের মাংস বলে কিন্তু দেখেন মনে হচ্ছে অনেক তেল, কিন্তু আসলে না, এটা হচ্ছে হাঁসের হাঁসের তেল না। আর সেই সাথে আমার বাংলার প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি। ওকে, আমরা খাওয়া দাওয়া করে এরপরে হচ্ছে যমুনা নদী পার হব, তারপরে টাঙ্গাইল, এরপরে ইনশাল্লাহ ঢাকা। জার্নির সময় আমরা হচ্ছে অনেক সময় অনেকে দেখা যাচ্ছে এরকম কেবিনে যখন ভ্রমণ করি তখন এই টি টেবিলের উপরে পা দিয়ে থাকি, আবার বাদামের খোসা নিচে ফেলে অনেক সময় নোংরা করি। তো এগুলোকে আবার অনেকে সমর্থন করে যে সে ভ্রমণ করতেছে, সে ফেললে বা নোংরা করলে স্টাফরা এসে পরিষ্কার করবে। আসলে কিন্তু এরকম না। আমরা যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই আমাদেরও কিছু দায়িত্ব থাকে, যে আমরা যে জিনিসটাই জার্নি করতেছি ওইটার প্রতি আমাদেরও দায়িত্ব থাকে। ময়লা নির্দিষ্ট, দেখেন এখানে কিন্তু ডাস্টবিন আছে। তো আপনি যখন কোনো খাবার খাবেন এখানেই ফেলতে হবে। এবং টি টেবিলটা হচ্ছে খাবার দাবারের জন্য, ছোট বাচ্চা থাকলে তারা হচ্ছে এখানে খাবার খাবে বা পরিবার থাকলে তারা খাবার খাবে। তো এইগুলোতে পা তুলে বসা হচ্ছে এটা কোনো ভদ্রতা না। মানে আমরা অনেক সময় জার্নি করি কিন্তু অনেক কিছু জানি না, তো এইগুলো শিখতে হবে। আর প্রতিটা বাবা মায়ের উচিত যখন তার সন্তানরা ট্রেন ভ্রমণ করে বাস ভ্রমণ করে তখন তাদেরকে শেখানো যে ট্রেনে কি করবে, ট্রেনে কিভাবে উঠবে, ট্রেন থেকে কিভাবে নামবে, বা ট্রেনে কিভাবে বসবে, কিভাবে খাবার খাবে, এই ময়লাগুলো কোথায় ফেলবে। এগুলো কিন্তু প্রতিটা বাবা মায়ের উচিত তার সন্তানকে প্রথম থেকেই শেখানো।
তাহলে কিন্তু পরবর্তীতে এই যে প্রবলেমগুলো আমাদের দেশে হয় না। আমরা কিন্তু ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলে, এটা কিন্তু অভ্যাস, এরকম না যে আমরা ইচ্ছা করে ফেলতেছি, এটা অভ্যাস যে একটা বোতল ফেলে দিলাম। কিন্তু অন্য দেশে দেখবেন এই জিনিসটা নাই, সবাই খুবই শৃঙ্খলা, সবাই যখন ভ্রমণ করে কি সুন্দর চমৎকার পরিবারের মতো ভ্রমণ করে। এবং এই যে ট্রেনটা এখন কিন্তু আমার, এটা যদিও সরকারি, যে এটা আমাদের ট্যাক্সের মাধ্যমে সরকার এটা কেনে, কিন্তু এই ট্রেনের মালিক কিন্তু এখন আমরা, এই যে এখন আমাদের দায়িত্ব এই ট্রেন, যাতে এই ট্রেনের কোনো ক্ষতি না হয়। তো এটাই বলবো, যারা ভ্রমণ করেন তারা হচ্ছে দায়িত্ব নিয়ে ভ্রমণ করবেন। ট্রেনটা ছেড়ে দিছে আর খুব সুন্দর। কি অবস্থা? ভালো আছেন ইনশাআল্লাহ। দাদু? ভালো আছেন কি? দাদুর তো বয়স কম মনে হয়। নেক্সট ইনশাল্লাহ মিশর। তো কি কিনছেন এটা দেখি? না খাবো না, লিচু দেখি। এটা কোন কোন জেলার লিচু? না বের করেন দেখি কেমন। আচ্ছা এটা হচ্ছে নাটোরের। ওরে সেই লিচু কিনছে, বাহ। যাক, না খাবো না, আমি খাবো না, আমি খেয়েছি, আমার নিজের জমি আছে ওখানে খাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুটি খাই আমরা শুধু। তো আসলে এই ট্রেনে ম্যাক্সিমাম যাত্রীরাই কিন্তু লিচু কিনে নিয়ে যাচ্ছে, মানে নাটোর, তারপরে হচ্ছে ঈশ্বরদী। এটা কি? এটা তায়েফ লুঙ্গি। এটা কি বিখ্যাত? হ্যাঁ বিখ্যাত ব্র্যান্ডেড। মানে কোথাকার এটা? এটা সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের বিখ্যাত। আচ্ছা যাক, কারখানা তৈরি। মানে আপনার? হ্যাঁ ও, আপনি নিজের মালিক? বাহ। এটা দেখেন কি সিস্টেমে প্রচার করে দিল ভাইরে ভাই, সেই চালাক মানুষ। হ্যাঁ ঠিক আছে, আপনারা এই তাইফের দোহা এই লুঙ্গিটা কিনবেন, মূল্য হচ্ছে 1175। ভালো হবে তো? ইনশাল্লাহ ভালো হলে অবশ্যই মানুষ পড়বে। দোয়ার হলো ব্যবসা করেন ভালোভাবে। তো আমাদের সব ব্যবসায়িকদের ভিতরে সততা থাকতে হবে, তাহলেই কিন্তু ব্যবসা দাঁড়াবে, ব্যবসা আরও প্রসারিত হবে, মানুষের কাছে পরিচিত হবে। তো জাস্ট দেখেন ভাই, যে আমাদের গ্রাম বাংলার চিত্র, একদম ছবির মতো দৃশ্য। সেই সাথে কোনো জমিতে ধান পেকে গেছে, হলুদ হয়ে গেছে, আবার কোথাও সবুজ। ঠিক চলন বিল স্টার্ট হবে এখান থেকেই, মানে সেই চলন বিলের মাঠ আপনারা নাম শুনছেন। তো এখানে আমাদের ট্রেনটা মানে একদম স্টপ করলো, মানে কোনো সিগন্যাল আছে। এটা হচ্ছে লুপ লাইন, এই যে আমাদের ট্রেনটা এখন লুপ লাইনে আছে, আর এটা হচ্ছে মেইন লাইন। আর এতক্ষণ মেইন লাইনে ছিলাম, তো এখন লুপ লাইনে গেছে, তার মানে এদিক থেকে একটা ট্রেন আসবে। তবে এই ট্রেনটা 2-3টা ট্রেনকে ক্রস করে দিয়েছে। আর ওই পাশে একটা লাইন আছে, ওটা ডেথ লাইন, মানে এটা মারা গেছে একদম বলতে পারেন। ওইখানে হচ্ছে এখন মানুষ পোয়াল টোয়াল শুকায় আর কি, ওই পাশে একটা লাইন আছে। তো এইখানে মিটার গেজ এবং আপনার যে ব্রড গেজ, এটা মিটার গেজ, ওইটা ব্রড গেজ, মানে এক পাশাপাশি। তো দেখা যাক কি ট্রেন আসে, আমরা একটু ওয়েট করি। কি ভাই, কি অবস্থা? ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। শুনলাম আপনি আছেন গাড়িতে, ও আচ্ছা, চুয়াডাঙ্গা থেকে নাকি উঠছেন। হ্যাঁ বাহ। কিন্তু ইয়া করার সময় পাই না। ও সেই ফোন তো ফটো তোলার জন্য আমার সাথে। এটা কি বিশাল? এটা দেখি, বাপরে বাপ, এটা আনছো সেলফি তোলার জন্য। তো এটা পকেটে কোথায় রাখা হয়? এটা ব্যাগে রাখা। ও যাক যাক, ভালো। ভিডিও দেখাই? বাসা কোথায়? বাসা ভাঙ্গুরা পাবনা। ভাঙুরা? ও গেছি আমি। তো যাক, ভালো লাগলো। তো অনেকে বগি আর কোচ জানেন না যে এটার সাথে কি সম্পর্ক। এটা হচ্ছে আপনার কোচ, মানে একদম উপরে। আর যে নিচের পার্টটা দেখছেন, এই যে এটা চাকার, এটা হচ্ছে বগি। মানে আপনার হচ্ছে কোচকে এই বগির উপরে বসানো হয়। আর আমাদের লাইনটা দেখেন, এই যে এটা হচ্ছে লাইন। তো অনেকে ভাবে যে চাকাতে হয়তো পাম্প টাম দেওয়া হয়, কিন্তু না, এই যে এটা হচ্ছে আপনার চাকা, যেটা হচ্ছে স্টিলের, মানে লোহা স্টিল মানে মিশ্রিত আর কি। এরপরে এটা এমনভাবে বানানো হয়েছে যে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, যে ছিটকে যায় না। তো ভাইরে ভাই কি লাগতেছে দেখেন, যে কি ঘর্ষণ খায় ব্রেক এই সিস্টেমগুলো। আর উপরে দেখেন সব যে লোহা, আর এখানে ব্রেক। কিন্তু ট্রেনের আসলে কত সিস্টেম, একবার ভাবলেই অবাক লাগে যে এগুলো কীভাবে বানাইছে, কিভাবে চলে। তো এই কারণেই কিন্তু ছিটকে যায় না। আর এখানে মিটার গেজ এবং আপনার হচ্ছে ব্রড গেজের লাইন, খুবই চমৎকার কিন্তু। এবং যখন পাহাড়ের ট্রেনগুলো ওঠে তখন কিন্তু এখান থেকে বালি দেওয়া হয়।
যাতে হচ্ছে স্লিপ না করে, বালির ঘর্ষণে এটা উঠতে থাকে। এগুলো ইন্ডিয়াতে খুব বেশি হয়, কারণ ওদের পাহাড়ি অঞ্চলে ট্রেন চলাচল করে। টাকাটা দেখেন, কি ট্রেন ছিল? লালমনিরহাট বুড়িমারি এক্সপ্রেস ট্রেন। আচ্ছা, আমি হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন একবার গেছিলাম, যে আপনার লালমনিরহাট, এরপরে বুড়িমারি, একদম শেষ সীমান্ত। তো দিলপাশার স্টেশন, কৃষকরা সবাই এখানে বসে আছে। এই যে দিলপাশার ভাই, সব থেকে সুন্দর একটা স্টেশন হচ্ছে দিলপাশার। যখন বর্ষা হয় ওই সময় যদি আপনারা আসেন তাহলে দেখবেন যে কত চমৎকার স্টেশনটা, চারিদিকেই পানি, মাঝখানে এই স্টেশন। আমাদের চা চলে আসছে, আর এই চায়ের ইনভাইট করছে আমার ভাইয়া। এবং আপনারা হয়তো অনেকে এই ট্রেনে ভ্রমণ করলে চিনবেন। এই ট্রেনে কি করা হয়, মানে চাকরি? ও, আমি রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে আছি, ইন্সপেক্টর পদে আর কি। আচ্ছা, তো আপনার এই ট্রেনে ভ্রমণ করলে অনেকেই চিনবেন। তো যাক, আমার ভাইয়া বললো যে ফিজ আসো, তোমাকে চা খাওয়াই, নেন এটা আপনার জন্য। কত বছর ধরে চাকরি করা হচ্ছে ট্রেনে? এটা আপনি খান। ও, এটা আমি খাবো? আচ্ছা, তো এখানে রাখি। কত বছর ধরে? চাকরি প্রায় 23 বছর। 23 বছর ট্রেনেই জীবন চলে গেল। ইচ্ছা করে না যে ট্রেনের চাকায় চাকায় জীবন পিষ্ট হয়ে শেষ। পৃষ্ঠ শেষ না? ইচ্ছা করে না যে বাইরে একটু ঘুরি বা অন্য জায়গায় যায়? হ্যাঁ, ঘুরে তো এটা ডিউটি তো প্রতিদিন থাকে না। প্রতিদিন থাকে না। ডিউটি যেদিন থাকে ওই দিন। তো এই যে আমরা যারা ট্রেনকে ভালোবাসি, তো তাদের জন্য কি বলবেন, যে যারা ট্রেনকে ভালোবাসে? না, ট্রেনকে যারা ভালোবাসে তাদের তো অবশ্যই ট্রেনে বেশি বেশি ট্রেনে ভ্রমণ করতে হবে এবং বৈধভাবে ভ্রমণ করতে হবে। অবশ্যই অবশ্যই। অবৈধভাবে ভ্রমণ করলে তো আপনার ভালোবাসাটা না, হবে এটা না। অবশ্যই আমাদের তো সরকারকে ট্যাক্স দিতে হবে, হ্যাঁ, অবশ্যই। ভ্রমণ করতে হবে বৈধভাবে। তবে এটাই ভাই, আমাদের ট্রেনকে অনেক মানুষ ভালোবাসে এবং ট্রেন জার্নি করতে ভালোবাসে। আমরা চাই যে আমাদের ট্রেনগুলো আরও উন্নতি হোক, এবং বিভিন্ন প্রতিবেশী দেশগুলো কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করতেছে। তো আমরাও চাই, আশাবাদী যে ট্রেন আস্তে আস্তে হবে। তো এই যে আমাদের চা রেডি। এটা কার? এটা হচ্ছে ভাইয়ার। আমি তো 38 বছর আল্লাহ রাখছি। হ্যাঁ, কত বছর? 38 বছর। আমি 88। মানে জৈবন এই ট্রেনই শেষ সব। তারপর আমার 30 বছর। 30 বছর সার্ভিস করতে ভালো লাগে, যাত্রীদের ভাল লাগে না ট্রেনে? আর ট্রেন ভ্রমণ এটা যদি বাসে হইতে পারতেন। আমি সব সময় বলি যে আমি যদি প্রতিদিন মানুষ নতুন সবাই নতুন সেবা করতে লোকজনের সাথে পরিচয়, প্রতিদিন নতুন নতুন লোকজনের সাথে পরিচয়। বিশাল ব্যাপার একটা। পারি। যে আপনি আছেন কথা বলতেছি, এরকম মানুষের সাথে আমাদের একটা আনন্দ লাগে। সবচেয়ে বড় কথা হলো হাজার হাজার মানুষের সাথে চলাফেরা, কথা ভাল লাগে না? ভালো লাগে, মানে সেরকম। যাক, এই জিনিসটা বাইরে গেলে ভালো ভালো লাগে লাগে। না তো, বাইরে গেলে তো একসাথে থাকি। এক সপ্তাহ আগে ভালো লাগে না। তো এটাই ভাই, এই মানুষগুলো দেখেন এত পরিশ্রম করে, যাত্রী আসসালামু আলাইকুম। সেবা প্রদান করে। তো আমাদেরও যাত্রীদের আরও বিনয় হওয়া উচিত। মানে প্রতিটা মানুষেরই একটা দায়িত্ব আছে। যেমন এই ট্রেনে যেসব স্টাফ আছে, বা যারা নিরাপত্তা বাহিনী আছে, বা যারা হচ্ছে ভ্রমণ করতেছে, সবারই আলাদা আলাদা একটা দায়িত্ব আছে। আর এই আলাদা দায়িত্ব যদি আমরা সবাই পালন করি, তাহলে এই দেশটা একদিন সত্যি সত্যি সোনার দেশে পরিণত হবে। তো এই পাশে হচ্ছে আর একটা ট্রেন দাঁড়ায় আছে। তবে একটা জিনিস অবাক হইলাম, যে এই ট্রেনটা প্রতিটা ট্রেনের জন্যই ক্রসিংয়ে ওয়েট করতেছে, বাট আমাদের ট্রেনটাকেই ওয়েট করতে হচ্ছে, যার কারণে 15-10 মিনিট করে লেট। বাংলাদেশের এই প্রথম এত বড় একটা রেল সেতু যমুনা নদীর উপরে। একবার ভাবেন যে একসময়
টাঙ্গাইলে। ভালো আছেন? তো এখানে কিন্তু অনেক মানুষ দাঁড়ায় আছে যেহেতু একদম ঢাকার কাছে। ও ওয়েলকাম টাঙ্গাইল। তো আমরা যখনই যমুনার উপর দিয়ে যাই তখনই এই টাঙ্গাইলের উপর দিয়েই যেতে হয়। তবে এর আগে যতদিন ঢাকায় গেছিলাম আপনার হচ্ছে পদ্মা সেতু হয়ে গেছিলাম, যার কারণে এই দিকটা অনেক দিন যাওয়া হয় নাই, তো খুব মিস করতাম। অবশেষে তো এখানে কিন্তু অনেকে উঠবে আর কি। আর এই পাশটা হচ্ছে একদমই ফাঁকা, হচ্ছে একদম লাস্ট কোচ আমাদের, এখানেই কিন্তু শেষ। আর এই পাশটা হচ্ছে একদম ফাঁকা। আমি একদম লাস্টের কোচটা দেখাই যে এটা হচ্ছে প্যান্টিকার মানে খাবার গাড়ি, আর এখানে হচ্ছে আমাদের গার্ড সাহেব থাকেন। এখান থেকেই কিন্তু তিনি সব কন্ট্রোল করেন, পুরো ট্রেনটা সিগন্যাল দেয় উনি এখান থেকেই কিন্তু সব কিছু। আর এই যে পিছনে যে ক্রস চিহ্ন আছে তার মানে এর পিছনে আর কোনোই কোচ থাকে না বা বগি থাকে না। ওই যে রেড সিগন্যাল জ্বলতেছে। চলো টাঙ্গাইলে যে বিখ্যাত আমরা জানি টাঙ্গাইলের চমচম, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, কৃষক খাওয়ার, আমাদের একটা স্লোক আছে নদীচর খালবিল গজারির বন, টাঙ্গাইলের একটা ঐতিহ্য। আর বিশেষ করে টাঙ্গাইলে তো চমচম আছে, জিআই পণ্য, টাঙ্গাইলের আনারস মধুপুরে বিখ্যাত, এটাও জিআই পণ্য হিসেবে 201 গম্বুজ গোপালপুরে, টাঙ্গাইলের গোপালপুর উপজেলায়। তারপরে পাত্রাইলে তাঁতের শাড়ি, এগুলো সবই বিখ্যাত টাঙ্গাইলে। আমরা এখন মহেরাতে ক্রসিংয়ে আছি, আর ঠিক ওপাশ থেকেই সিল্ক সিটি আসতেছে রাজশাহী ট্রেন। দেখেন শুধু 66 সিরিজের লোকোমোটিভ। কি অবস্থা! আসলে দুইটা ট্রেন যখন পাশাপাশি থাকে দারুণ লাগে, যেহেতু একই কালার, লাল সবুজের বাংলাদেশের কালারেই কিন্তু এই ট্রেনগুলোর কালার করা হয়েছে। এবং আরও একটা মজার বিষয়, এই যে আমাদের পতাকার রঙেই কিন্তু দেখবেন যে এই যে গাছগাছালির রং, একদম বিশেষ করে এখন বর্ষার যে আগ মুহূর্তে সেই গ্রিন ভিউটা, যে কারণে ট্রেনগুলো একদম মিশে যায় গ্রিনের সাথে। শেষে আমরা বিকাল 6টার সময় পৌঁছালাম গাজীপুরের জয়দেবপুর স্টেশনে, এবং আমার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে এই জয়দেবপুর, এখানেই নেমে যাব। বাট শুধু দেখুন যে কত মানুষ এখানকার বাজারে, আর রেল লাইনের উপরেই কিন্তু কলা সবজি এগুলো বিক্রি করতেছে। আর এটা হচ্ছে মেইন রোড। ওকে, তো আমরা এখন নামতেছি। অ্যান্ড ওয়েলকাম জয়দেবপুর। তো দেখেন যে এখানে কি পরিমাণের ভিড় হচ্ছে। এই মাজারুল ভাই, এই যে দেখেন সারাদিন আমি তো খুঁজতেছি ভাই। তো ভাই সারাদিন আমার সাথে ভ্রমণ করছে, আমাদের দেখাই হয় নাই, দুইবার দেখা হয়েছে খালি। একবার হচ্ছে দুপুরে খাওয়ার সময়, আর কোথায় দেখা হয়েছে আর একবার চা খাওয়ার সময়। আমরা বাট একসাথে ছিলাম, কিন্তু ভাই সিটে বসেছিল, আমি পুরো ট্রেন ঘুরছি। তো এখানে কিন্তু এখন অনেক ক্রাউড হচ্ছে, মানে অনেক লোকাল যাত্রীরা ঢাকায় যাবে, যার কারণে অনেকেই হচ্ছে এসি কোচে উঠে পড়ছে আর কি। তো অবশেষে ভাই যে মাজারুল ভাইয়ের এলাকায় এই জয়দেবপুর, তো আমরা আজকের দিনটা ভাইয়ের বাসায় স্টে করব। এরপরে কালকে হচ্ছে এখান থেকে চলে যাব অন্য কোনো দিকে, আর নেত্রকোনা হইতে পারে বা কিশোরগঞ্জ হইতে পারে অথবা সিলেট হইতে পারে, তাই না? ফাইনালি এখন স্টেশন থেকে বের হয়ে এরকম রিক্সা নিয়ে যাচ্ছি গাজীপুর চৌরাস্তায়, ওখানেই আজকে স্টে করব। এরপরে কালকে ইনশাল্লাহ বের হবো। আপনারা কমেন্ট করবেন কোন জেলায় যাওয়া যায়। আর আমার সাথে থাকবে মাজারুল ভাই। এবার আমরা দুজন একসাথে ট্যুর করব বিভিন্ন জায়গায়। তবে প্ল্যান আছে নেত্রকোনা এই অঞ্চল দিয়ে আমরা জামালপুর দিয়ে উত্তরবঙ্গের ভিতরেও ঢুকতে পারি নদী পার হয়ে। ওকে, দেখা হচ্ছে। আর একটাই রিকোয়েস্ট করবো, আমার বাংলাদেশের প্রথম ভিডিও সৌদি আরব থেকে আসার পরে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ ভাই, টাটা।